দেখো, দুই ধরনের পরীক্ষা আমরা, কোন আয়ন শনাক্তকরণ আমরা দুই ধরনের পরীক্ষা, ভালো করে বুঝবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়ন শনাক্তকরণ, আমরা প্রায় শেষের পথে এই অধ্যায় আর দুইটা ক্লাসেও শেষ করা যাবে, আমি দেখি দুইটা ক্লাসে শেষ করতে পারি কিনা। আমরা 5th চ্যাপ্টার শুরু করব। তো আয়ন শনাক্তকরণ আমরা দুইটা প্রসেসে পড়ব, একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা বা ড্রাই টেস্ট, আর একটা সিক্ত পরীক্ষা। আচ্ছা, আমার ক্লাস করছিলাম শুষ্ক পরীক্ষায়, আমি বলছিলাম একটা শিখা পরীক্ষা। আচ্ছা মাইশা একটু বলো, যে মাইশা একটু বলবা যে শুষ্ক পরীক্ষায় বা শিখা পরীক্ষায় আমরা HCl ব্যবহার করি কেন? এই জায়গায় আমরা HCl ব্যবহার করব, কেন ব্যবহার করি? এখানে আমরা HCl ব্যবহার করি কেন? এটা আমি খুব সুন্দর করে লিখে দিছিলাম। মাইশা বলো। আচ্ছা, এই শুষ্ক পরীক্ষার মধ্যে আরো দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে টেস্ট টিউব পরীক্ষা, টিউব ব হবে। এই শিখা পরীক্ষার আরেকটা হচ্ছে কাঠ কয়লা খণ্ড পরীক্ষা। মাইশা একটু বলো তো HCl ব্যবহার করি কেন আমরা? বলো আপু, বলো। চলে আসো। টেস্ট টিউব পরীক্ষা যেটা, আমি এটা এর আগের দিন করাই নাই, আমরা শিখা পরীক্ষা দেখছিলাম বাট টেস্ট টিউব পরীক্ষাটা দেখি নাই। চলে আসেন টেস্ট টিউব পরীক্ষা। আচ্ছা, টেস্ট টিউব, ও বাবা ফোনটা পড়ে গেল। একজন যদি ক্লাস করেন আমি কিভাবে ক্লাস নিব বলেন? মাইশা বলো, কোনো কথাবার্তা নেই কেন? দেখো, টেস্ট টিউব পরীক্ষা তুমি যদি নাও, মনে করো সাপোজ এখানে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমি ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করলাম। গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি ক্যালসিয়াম অক্সাইডের সাথে মিশাইলা, এটার প্রোডাক্ট কিভাবে? আমি বলছিলাম ধাতুগুলাকে পাশেরটা অধাতুর সাথে মিলাই দাও। তাহলে চলে আসো, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস, এখানে পানি হবে কারণ হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, তুমি জানো এখানে জাতীয় উপাদান পানি তৈরি হবে, আর হচ্ছে এখান থেকে হাইড্রোজেন চলে যাবে একটা, আর এখানে অ্যামোনিয়া থাকবে, মানে NH3 থাকবে। এই NH3 এর ধোঁয়া উৎপন্ন হবে, এটা ধোঁয়া হবে, ধোঁয়া হবে। দেখো এটাও সেম, ঠিক আছে? এটা হয় চুনের সাহায্যে, এটা হচ্ছে চুন, হয় চুনের সাহায্যে দিবা অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিবা, হয় চুন না হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ভালো করে বুঝবা, এই দুইটা লিখে রাখবা, এগুলো কোথাও পাবা না। হয় চুন না হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশাবা। আচ্ছা, তখন এখানে গ্যাস বের হবে অ্যামোনিয়া। এখন এই অ্যামোনিয়াকে যখন তুমি একটা প্লাটিনাম তারে, ভালো করে বুঝবা, এই অ্যামোনিয়ার মুখে যদি HCl সিক্ত একটা কাচদণ্ড ধরো, এখানে HCl সিক্ত কাচদণ্ড, HCl সিক্ত কাচদণ্ড যদি ধরো, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া পাবা।
এখন এইখান থেকে তুমি অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে পারবা, তার মানে এখান থেকে তুমি অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে পারবা। বুঝতে পারছো? কি খবর ইভা ইভ টরেস, তুমি এসেছো? তাহলে অ্যামোনিয়াম যে লবণ বা লবণের একটা ক্যাটায়নিক বা ভাইয়া আমার 31 তারিখ থেকে চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ, এই চ্যাপ্টার শেষ গাধা, এই যে আজকে পড়ালে চ্যাপ্টার শেষ, মানে যা পরীক্ষায় আসবে ওটা শেষ, ঠিক আছে? যা পরীক্ষায় আসবে ওটা শেষ, যেটা পড়াইছি ওটাই খালি কভার করে যাইও, চ্যাপ্টার শেষ। আজকে যা পড়াচ্ছি এইটা পড়লে আর চ্যাপ্টারটা পড়বা শেষ। পপন কি খাবা? মাইশা আপু তুমি একটু তোমার এক্সপেরিয়েন্স বলো, আমি যা পড়াইছি এটা কমন আসছিল কিনা ইভাকে বলো। ইভা কিন্তু আমার ছোট বোন, মামাতো বোন, আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো, যেগুলো পড়াইছি ওগুলো কমন আসছিল কিনা, মানে যতটুকু পড়াইছি ওগুলোর মধ্যে। খিদা লাগছিল রে, এই জন্য পপন খাই। তাহলে এই যে টেস্ট টিউব পরীক্ষার মাধ্যমে তুমি অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে পারবা, ঠিক আছে? আচ্ছা চলে আসি এরপরে কাঠ কয়লা খণ্ড পরীক্ষা। এটা কিন্তু আবারও বলতেছি, এটা হচ্ছে শুষ্ক পরীক্ষা, এটা হচ্ছে আমার শুষ্ক পরীক্ষা, এটা কিন্তু আমার সিক্ত পরীক্ষা না, এটা হচ্ছে আমার শুষ্ক পরীক্ষা, ঠিক আছে? ঠান্ডা মাথায় বুঝবা, এটা হচ্ছে আমার শুষ্ক পরীক্ষা। ওকে একটু বলে দিবা, হ্যাঁ? ও নতুন মানুষ, ও তোমাদের আগে থেকে ভর্তি হয় নাই, ও নতুন ভর্তি হয়েছে। এরপরে চলে আসি কাঠ কয়লা খণ্ড পরীক্ষা। এরপরে চ্যাপ্টার গুলো টান দিয়ে পড়াবো, হ্যাঁ? কারণ আমি প্রথমে ধরছিলাম তোমরা মানে নতুন তো, এখন পুরাতন হয়ে গেছে, এখন টান দিতে হবে। মানে এমনও যাইতে পারে যে 3 দিনে একটা চ্যাপ্টার শেষ হয়ে যেতে পারে, কষ্ট হবে, বাট যেগুলো চ্যাপ্টার ছোট আছে ওগুলো 2-3 দিনে শেষ হয়ে যাবে। আচ্ছা তোমরা কি পপকর্ন খাবা? পপকর্ন খেলে আমার লোভ দিও না। সুন্দর পপকর্ন আমরা খাচ্ছি। চলে আসা কাঠ কয়লা খণ্ড পরীক্ষা। এখন কাঠ কয়লা খণ্ড পরীক্ষা দিয়ে কি কি করা যায় দেখা যায়, কপার, আয়রন, তারপরে হচ্ছে লেড, কপার, আয়রন, লেড, তারপরে হচ্ছে আপনার এই টাইপের বেশ কিছু লবণ, এগুলা ভালো পরীক্ষা করা যায়, ভালো পরীক্ষা করা যায়। অনেকেই আপনাকে শুধুমাত্র পড়াবে, আমি আবারও বলি, অনেকেই আপনাকে শুধুমাত্র পড়াবে হচ্ছে কপার, আয়রন, লেড, এগুলা হচ্ছে সিক্ত পরীক্ষা করা যায়, ঠিক আছে? কিন্তু সিক্ত পরীক্ষার পরেও এটা যে শুষ্ক পরীক্ষার মাধ্যমে করা যায় সেটা আপনাকে অনেকেই পড়াবে না, অনেকেই পড়াবে না। এখন চলে আসি এটা কিভাবে করা যায়। দেখো প্রথমে এটা প্রসেসটা স্টেপ ওয়ানে দেখবা যে কপার সালফেট, সাপোজ কপার সালফেট, এটা করবে কি, এটা করবে হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে হচ্ছে রিঅ্যাক্ট করবে। কি করবে? সোডিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করবে, তার মানে কি পাবা? কপার কার্বনেট পাবা, CuCO3 পাচ্ছ। কথা বুঝছো? কপার কার্বনেট আর একটা হচ্ছে সোডিয়াম সালফেট। এটা কোন ধরনের রিঅ্যাকশন বলো তো কেউ? এটা কোন ধরনের রিঅ্যাকশন বলতে পারবা? এনিওয়ান? কোন ধরনের রিঅ্যাকশন বলো, কোন ধরনের রিঅ্যাকশন? এনিওয়ান? কোন ধরনের রিঅ্যাকশন বলো?
প্রতিস্থাপন, গুড। এটাকে বলা হয় ডাবল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা দ্বি প্রতিস্থাপনীয় বিক্রিয়া। এটাকে বলবা দ্বি প্রতিস্থাপনীয় বিক্রিয়া। এটা হচ্ছে এক প্রতিস্থাপনীয়, দ্বি প্রতিস্থাপনীয় বিক্রিয়া। ইংলিশে বলে হচ্ছে ডাবল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ডাবল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, তোমাদের মোস্ট প্রবাবলি আমি সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, তবে অর্গানিক কেমিস্ট্রি একটু আইডিয়া দাও তো, অর্গানিক কেমিস্ট্রি কি আলাদা করে নিব না ওই ইয়ের মধ্যেই ঢুকাই দেব সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে? দেখো, তাহলে এটাকে বলবো আমরা দ্বি প্রতিস্থাপনীয় বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপনীয় বিক্রিয়া। আচ্ছা, এখন স্টেপ 2 এ চলে যাও। স্টেপ 2 এ তুমি যখন যাবা তখন দেখো এই যে কপার কার্বনেটটা এটা তখন বিক্রিয়া করে কি হবে? কপারের অক্সাইড তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি। তখন কি করবা? এটাকে বলে চারকল টেস্ট, কাঠকয়লা টেস্ট না, এটাকে বলে চারকল টেস্ট। এই কপারের যে অক্সাইডটা আছে এটা ওই চারকলের মাধ্যমে ইয়ে করবা, জ্বালাবা, ঠিক আছে? এইটা দিয়ে এটা আমি তোমাকে একটু দেখাই, একটু বোঝার চেষ্টা করবা। এইটা মনে করো কাঠকয়লার জায়গা, বুঝছো? এইটা হচ্ছে আমার কাঠকয়লার জায়গা। আমাকে দেখা যায় তো নাকি? আমাকে দেখা যায়? দেখা না গেলে বলো। আচ্ছা, আমি তোমাকে দেখাই। হ্যাঁ, আমাকে দেখা যায়, ঠিক আছে। দেখো, এইটা হচ্ছে আমার কাঠকয়লা, ঠিক আছে? এখন এই কাঠকয়লার জায়গাটাতে আমি এই জায়গাটাতে মনে করো ওই কপারেরটা নিলাম। ঠান্ডা মাথায় বুঝো, এই জায়গাটাতে আমি কপারের এটা নিলাম, কপার অক্সাইডটা নিলাম। এই পাশ থেকে আমি ফু দিব, এই যে এইভাবে মনে করো এটা হচ্ছে আমার ফু দেওয়ার জায়গা। এভাবে ফু দিব। ফু দেওয়ার সাথে সাথে কাঠকয়লা যেহেতু, ফু দেওয়ার সাথে সাথে দেখবা যে তোমার বুনসের দ্বীপে শিখায় উত্তপ্ত করলে অবশেষে একটা বর্ণ পাওয়া যায়। এখানে যদি তুমি কাঠকয়লা দাও তাহলে এখানে দেখবা কপারের একটা বর্ণ পাবা, কার্বন মনোঅক্সাইড পাবা। হ্যাঁ, এটা হচ্ছে গেল। এখন এই যে ওইখানে একটা বর্ণ পাওয়া যায়, এটা হচ্ছে দেখা যায় তামাটে বর্ণ পাওয়া যায়। তামাটে বর্ণ অবশেষ থাকে কোথায়? এই যে কাঠকয়লাটা নিলা, যে কাঠকয়লাটা, এটা মনে করো কাঠকয়লার জায়গাটা, এই কাঠকয়লার জায়গায় এখানে ফু দিছো, এইটার এটা তলায় একটা অবশেষ পাবা। ওই অবশেষটাতেই দেখা যাবে তামাটে বর্ণ অবশেষ থাকে। কথা বুঝতে পারছো? এইভাবে দেখা যায় কাঠকয়লা পরীক্ষায় কপারের তামাটে বর্ণ, আয়রন তোমার হচ্ছে কালো, আর লেড দেখা যায় ধূসর। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? যদি এখানে কাঠকয়লা না বলে, এখানে বলতে পারে চারকল টেস্ট। কাঠকয়লা না বললে এখানে কি বলা হয়? চারকল টেস্ট। ঠিক আছে, এই কয়েকটা গেল হচ্ছে আমার তোমার শুষ্ক পরীক্ষা। এখন চলে আসে আমরা সিক্ত পরীক্ষায়। আমাদের সিক্ত পরীক্ষা পড়লে আমাদের মোটামুটি পড়া শেষ। আমরা এরপরে চলে যাব ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি তোমরা অনেকেই পড়ছো, অনেকেই পড়ো নাই, দ্যাটস ইট, শেষ সেইটুকুই। ক্লিয়ার এইটুকু? চলে আসেন, এরপরে চলে আসি। একটু বোঝার চেষ্টা করবেন। দুই ধরনের লবণ পাওয়া যায়।
লবণটা একটু পড়াই দিই। দেখেন এই লবণগুলা আপনারা বলেন তো লবণটা কি অ্যাসিডীয় ক্ষারীয় না নিরপেক্ষ? বলেন তো লবণটা অ্যাসিডীয় ক্ষারীয় না নিরপেক্ষ? বলেন লবণ হ্যাঁ এই তো গুড নিরপেক্ষ। দেখো বেশিরভাগ সল্ট নিরপেক্ষ, ইটস ওকে। এখন আসি বেশিরভাগ সল্ট হচ্ছে নিরপেক্ষ, বাট কিছু কিছু থাকে একটা ক্যাটায়নিক সল্ট বলা হয় আর একটা অ্যানায়নিক সল্ট বলা হয়। আবারও বলি ক্যাটায়নিক সল্ট বলা হয় বা অ্যানায়নিক সল্ট বলা হয়। খুব ঠান্ডা মাথায় বুঝবেন আমার কথাগুলা, খুবই ঠান্ডা মাথায় বুঝবেন। যদি না বুঝেন তাহলে বলবেন। তাহলে কয় ধরনের লবণ বললাম আমি বলো তো? আমি দুই ধরনের লবণ বলছি, একটা ক্যাটায়নিক সল্ট বলবো আমরা, আরেকটা বলবো হচ্ছে অ্যানায়নিক সল্ট। ঠিক আছে, একটা ক্যাটায়নিক লবণ বলবো, আরেকটা আমি অ্যানায়নিক লবণ বলবো। মানে ক্যাটায়নিক লবণ কোনগুলো আর অ্যানায়নিক লবণ কোনগুলা, এই জিনিসগুলাই এখানে বুঝতে হবে যে আমরা কোন লবণটা ইয়ে করব। একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে লবণ আমি কয় ধরনের বললাম বলেন তো? দুই ধরনের বললাম, একটা ক্যাটায়নিক সল্ট আর একটা কি অ্যানায়নিক সল্ট। ঠিক আছে, এখন আসি ভাই কোনগুলা ক্যাটায়নিক সল্ট বলবো। দেখেন যখন দেখবেন যে স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস বিক্রিয়া করতেছে, তখন দেখবেন এই যে এইটার ফলে যে লবণটা হবে, যে সল্টটা হবে, এই সল্টটা হবে অ্যাসিডিক। মনে রাখবেন কিভাবে? স্ট্রং ওয়ার্ডটা যেখানে আছে, মনে রাখার বুদ্ধি আমি বলি, স্ট্রং ওয়ার্ডটা যেখানে আছে, স্ট্রং ওয়ার্ডটা যেখানে আছে, ভালো করে বুঝেন, স্ট্রং ওয়ার্ডটা যেখানে আছে সেটার উপর ডিপেন্ড করেই আপনারা, স্ট্রং ওয়ার্ডটা যেখানে আছে সেটার উপর ডিপেন্ড করেই আপনারা কি করবেন বলেন তো? সেটার উপর ডিপেন্ড করেই আপনারা নামটা করবেন বা এই সল্টটা কি হবে সেটা দেখবেন। এই সল্টটাকেই বলবো আমি ক্যাটায়নিক সল্ট। ঠিক আছে, এই সল্টটাকে আমি কি বলবো? ক্যাটায়নিক সল্ট। এখন চলে আসি ভাই কোনটা। মনে করেন স্ট্রং অ্যাসিড হচ্ছে HCl, উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। উইক বেস কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখেন এই জায়গাটাতে তৈরি কি হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড না বলি, সরি, অ্যামোনিয়াম বেস হচ্ছে হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দেখেন OH। তাহলে এখানে আমার প্রোডাক্ট কি হবে? অ্যামোনিয়াম চলে যাবে এর অ্যানায়নের সাথে, তার মানে পাচ্ছেন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস H2O। অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি H2O। ঠিক আছে,
কথা বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার হয়েছে নাকি? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে আমি কি বলতে পারি? এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমি বলতে পারি এটা কি একটা ক্যাটায়নিক সল্ট। এই ক্যাটায়নিক সল্টের এটা দেখেন একটা ক্যাটায়নিক সল্ট, ক্যাটায়নিক সল্ট। তাহলে দেখেন এই ক্যাটায়নিক সল্টের এই যে ক্যাটায়নটার আমরা হচ্ছে পরীক্ষা করব। এই যে ক্যাটায়নটা ভালো করে বুঝবেন, এই যে ক্যাটায়নটা, এই ক্যাটায়নটা আসছে কোথা থেকে? ঠান্ডা মাথায় বুঝেন, এই ক্যাটায়নটা আসছে কোথা থেকে? ক্ষারীয় মূলক থেকে। এই ক্যাটায়নটা আসছে কোথা থেকে? ক্ষারীয় মূলক থেকে। আপনি বুঝবেন, আপনাকে আমি বুঝাচ্ছি, প্রত্যেকটা লাইনের মিনিং আছে কেমিস্ট্রি। এই ক্যাটায়নটা আসছে ক্ষারীয় মূলক থেকে, তার মানে এটাকে আমরা বলতে পারি ক্ষারকীয় মূলকের শনাক্তিকরণ। এটাকে আমরা বলতে পারি ক্ষারকীয় মূলক। বুঝাইতে পারছি কিনা? এই জন্য লেখা থাকে ক্ষারকীয় মূলক অথবা ক্যাটায়নের সিক্ত পরীক্ষা। এই জন্য বলা থাকে ক্ষারকীয় মূলক অথবা ক্যাটায়নের সিক্ত পরীক্ষা। আমরা এখনই দেখবেন, আপনি বইটা বের করবেন 191 পেজে, 191 পেজে আছে। আপনি বুঝতে পারতেছেন কেন ক্ষারকীয় মূলক বলা হয়? আপনি বুঝতে পারছেন কেন ক্ষারকীয় মূলক বলা হয় এটাতে? গুড। আচ্ছা, এই লবণটা কি বলতো? এটা অ্যাসিডিক অর বেসিক? এটা অ্যাসিডিক অর বেসিক বলুন তো? এগুলা লিখে রাখবেন, আমার প্রত্যেকটা কথা লিখে রাখবেন। এই মূলকটা কোথা থেকে আসছে? ক্ষার থেকে আসছে। এই জন্য এটাকে বলা হয় ক্ষারকীয় মূলক। ঠিক আছে, এটা কোথা থেকে আসছে? ক্ষার থেকে আসছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ক্ষারকীয় কি মূলক। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? এটা অ্যাসিডিক অর বেসিক? এই 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 লবণটার কথা বলেন। এটা এটা অ্যাসিডিক অর বেসিক? বলেন না রে, তাড়াতাড়ি বলেন, দেরি করে কি লাভ? তাড়াতাড়ি বলেন, আমি আজকে এখান থেকে ইয়েটা আপনার সিক্ত পরীক্ষাটা শেষ করাবো। গুড, ভেরি গুড। এটা অ্যাসিডিক সল্ট, এটা অ্যাসিডিক সল্ট। কারণ কি, এই ক্লোরিনটা আসছে কোথা থেকে? আমার HCl থেকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা খুব একটা স্ট্রং বেস না, কারণ চার্জ ঘনত্বের কারণে। ঠিক আছে, তাহলে কি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, প্লাস পানি তৈরি করবে। তার মানে এটা কোথা থেকে আসছে? এটা একটা অ্যাসিডিক সল্ট। এটা একটা অ্যাসিডিক সল্ট। ঠিক আছে, ওকে রাখ। এইটুকু জানানোর দরকার ছিল, আমি জানাই দিছি। বেসিক সল্ট গুলো আমরা পরে করতেছি, এখন আমরা জানবো না। চলে আসেন। এখন আসি। প্রথমে তো একটা কমন রিয়েজেন্ট,
আমরা হচ্ছে ওয়েট টেস্ট করব, সেটাকে আমরা ড্রাই, এরপর এর আগে আমরা করলাম ড্রাই টেস্ট, এখন আমরা ওয়েট টেস্ট করব, সেটা হচ্ছে সিক্ত পরীক্ষা। খুব সহজ একটা উপায় আমি পড়াবো, খুবই সহজ উপায় আমি একটা পড়াবো। আপনারা একটু দাঁড়ান, আমি জাস্ট আমার শীটটা নিয়ে নেই। এটা ভালো মতো বুঝবেন, হ্যাঁ। চলে আসেন। কিছু কিছু লবণ আছে যেটা আপনি রিয়েজেন্ট দিয়েই পরীক্ষা করতে পারবেন, ভালো করে বুঝবেন। কিছু কিছু রিয়েজেন্ট আছে, কিছু কিছু লবণ না, সবগুলা লবণ, একটা রিয়েজেন্ট যেটা কমন রিয়েজেন্ট, সেটা হচ্ছে একটা কমন রিয়েজেন্ট দিয়ে আমরা, দেখেন, কমন রিয়েজেন্ট দিয়ে আমরা টেস্ট করতে পারবো। সেই কমন রিয়েজেন্টটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি বললাম? সেই কমন রিয়েজেন্টটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। খুব ঠান্ডা মাথায় বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমি একটু গোছায় দিচ্ছি আপনাকে, আপনি জাস্ট, আপনার কাজ হচ্ছে আপনি পড়বেন, জাস্ট আপনার কাজ আপনি পড়বেন, হ্যাঁ। চলে আসেন। তো সর্বপ্রথম আমরা দেখব কপার 2+। এটা আমি কপার 2+ পরীক্ষা করব। কপার 2+ পরীক্ষা করলে আমার কি আসবে আমি একটু দেখি, একটু বোঝার চেষ্টা করবেন। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আপনি সকল ধরনের ইয়ে পাবেন। এখন চলে আসি, এখন এই কপার 2+ যখন পরীক্ষা করবেন আপনার প্রোডাক্ট কি আসবে? কপার 2+ যখন পরীক্ষা করবেন আপনার প্রোডাক্ট কি আসবে? প্রোডাক্ট আসবে হচ্ছে কপার হাইড্রোক্সাইড, এটা একটা সংযুতি নামক একটা প্রোডাক্ট আসবে, ঠিক আছে? এটাকে বলা হয় ক্ষারকীয় কপার সালফেট। ক্ষারকীয় কপার সালফেট এইটা আসবে, এবং এইটার পরে আপনার আরেকটা প্রোডাক্ট আসবে, সেটা হচ্ছে গাঢ় নীল ধরনের পদক্ষেপ পড়বে। এটার নাম হচ্ছে টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। এই টেট্রামিন কপার 2 সালফেটের কালারটাই হবে হচ্ছে গাঢ় নীল। হ্যাঁ, এটা হচ্ছে গাঢ় নীল। দেখেন, একটা একটা করে বুঝবেন, একটা একটা করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, না বুঝলে আমাকে বলবেন। তাহলে আমি কপার 2+ করলাম, ঠিক আছে? কপার 2+ করলাম। কিরে, তোদেরকে কি ডাকে ডাকে আনতে হবে? ক্লাস আছে, ক্লাস আছে, হ্যাঁ? তোদেরকে তো মনে হচ্ছে ডাকে আনতে হবে। বিয়াদব কোথাও। চলে আয়। এরপরে Fe2+। দেখ, আমি একে সবগুলা লিখে দেই, তারপরে আলাদা করে রিঅ্যাকশন দেখাবো। তার মানে আমি সবগুলাই করতে পারবো। Fe2+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি করে তাহলে FeOH2 ফেরাস হাইড্রোক্সাইড পড়বে, যেটার কালার হবে হচ্ছে সবুজ। যেটার কালার কি হবে? সবুজ। যদি Fe3+ করিস
তাহলে এটা আসবে হচ্ছে FeOH3 প্রোডাক্ট, এটার কালার আসবে বাদামি, এটার কালার কি আসবে বাদামি। এরপরে আয়, যদি তুই করিস হচ্ছে যে দেখ এখান থেকে সবগুলাই করা যায়। এখানে যদি আমি অ্যালুমিনিয়াম দেই, অ্যালুমিনিয়াম 3+, তাহলে কি প্রোডাক্ট আসবে এখানে? দেখ একটা দিয়ে সবকিছু করা যায়। অ্যালুমিনিয়াম 3+ আসলে তোর এখানে শেষ পর্যন্ত আসবে হচ্ছে, শেষ পর্যন্ত পদার্থ আসবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে সাদা পদার্থে পড়বে, এটা কি আসবে সাদা পদার্থে পড়বে। হ্যাঁ, এরপরে চলে আসো, অ্যালুমিনিয়াম পড়ছো, ক্যালসিয়াম করা যায় না ভাইয়া? জি ক্যালসিয়াম করা যায়। ক্যালসিয়াম করলাম, তাহলে ক্যালসিয়ামের অধক্ষেপ কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাও কি পড়বে? সাদা পদার্থে পড়বে। শেষের দিকে আসো, শেষে কি আছে? শেষেরটা একটু দেখি আমি, শেষে কি আছে এটা। এখন শেষে চলে আসি, ক্যালসিয়াম করছি, লাস্ট হচ্ছে কপার 2+ করো, কপার 2+ করলে সরি কপার তো করছি না, হ্যাঁ কপার আগেই করছি। অ্যামোনিয়াম আছে, অ্যামোনিয়াম কি করা যায়? জিঙ্ক 2+ আছে, জিঙ্ক করা যায়, জিঙ্ক 2+। কি রে বাবা, দেখো জিঙ্ক 2+, এখন জিঙ্ক 2+ যেটা হয় সেটা হচ্ছে জিঙ্ক হাইড্রক্সাইডের একটা পদক্ষেপ পড়ে, সেটাও সাদা, জিঙ্ক হাইড্রক্সাইডের পদক্ষেপ পড়বে এবং সেটাও কি হবে? তার মানে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আমাকে কিভাবে পড়তে হবে, একটা গোছালো ওয়েতে পড়ে। আপনি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে যতগুলা সোডিয়াম বাদ দিয়ে আর অ্যামোনিয়াম বাদ দিয়ে যতগুলা এখানে এইটাকে বলতেছি আমি ক্ষারকীয় মূলকের শনাক্তকরণ, ক্ষারকীয় মূলক শনাক্তকরণ। ক্ষারকীয় মূলকের কি শনাক্তকরণ, কথা বুঝিও। ক্ষারকীয় মূলকের শনাক্তকরণ এটা হচ্ছে কোথা থেকে? কথা বুঝতে পারছো? বুঝতে পারছো একবারে কিভাবে করতে হয়? এখন চলে আসি ভাইয়া, এটা মনে রাখবো কিভাবে? মনে রাখবো কিভাবে? কবিতা লেখেন, কে ফিরে এলো, কে ফিরে এলো কপিলার জন্য, কপিলা খুব একটা আমার পছন্দের ক্যারেক্টার। কে ফিরে এলো, কেতে কি কপার, ফিরে এলো Fe2+, Fe3+, এলো অ্যালুমিনিয়াম, কপিলার জন্য ক্যালসিয়াম, জন্য জিঙ্ক। কে ফিরে এলো কপিলার জন্য, দ্যাটস ইট। এটা যদি মনে রাখেন তাহলে আপনি এই দেখেন ধীরে 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 প্রত্যেকটা জিনিস আপনি জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা মাইশা বলতো, তোদের আজকে ক্লাস ছিল না? এভাবে হইলে কিভাবে আমি মন দিয়ে পড়াবো? আমি তো মন দিয়ে পড়াইতে পারবো না আপা। আমি কেমন সবাইকে ডাকা ডাকে নিয়ে আসবো? বিয়াদব।
দেখ আরো একটা রিয়েজেন্ট আছে যেটা দিয়ে করা যায়, দেখবি যে বাঁকা হয়ে যাচ্ছে, K4 FeCN6, এটার নাম হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট, পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। এগুলা জটিল যৌগের নামকরণ শিখাবো। পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট, চলে আয়। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট খুবই ভালো কথা। এই পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেটটা যখন তুমি রিঅ্যাকশন করাবা তখন দেখো আচ্ছা দেখো ওমা এও চলে গেল, ওয়াও। এখন দেখো জিঙ্ক 2+ এর সাথে রিঅ্যাকশন করা যায়। এই মাইশা একাই থাকো, একাই দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো জিঙ্ক 2+ করতে পারো। জিঙ্ক 2+ যখন করবা তখন এটার প্রোডাক্ট আসবে Zn2। দেখেন ভালো মতো দেখবেন, ভালো মতো দেখলে আপনি মোটামুটি ভাবে এটার অ্যান্সারটা পেয়ে যাবেন যে ভাইয়া কোনগুলা কি অ্যান্সার আসবে। দেখেন এটা আসবে Zn2 FeCN6। এটার নাম কি, আমি কি এর আগে এগুলা নাম লিখে দিয়েছিলাম? কারণে এটার নাম হচ্ছে টেট্রা অ্যামিন, ভালো করে বুঝবা। টেট্রা, এখানে অ্যামোনিয়াকে অ্যামিন বলা হয় যখন এটা লিগ্যান্ড হিসেবে কাজ করবে। অ্যামিন, কপার 2 সালফেট, কপার 2 সালফেট। দেখেন প্রত্যেকটার ডেফিনেশন আমার কাছে আগে জানবেন, তারপরে আপনি পড়ালেখা শুরু করবেন। যদি আমার উচিত ছিল এগুলোর নামগুলো আগে লিখে দেয়া, রিয়েজেন্টের নাম লিখে দেওয়ার পর এগুলো আমার শুরু করা উচিত ছিল। এটার নাম কি? এটার নাম হচ্ছে জিঙ্ক ফেরোসায়ানাইট। কি বললাম এটার নাম? এখানে একটা ভুল হয়েছে, জিঙ্ক ফেরোসায়ানাইট, বা এইভাবে লিখতে পারো জিঙ্ক হেক্সাসায়ানো ফেরেট 2, জিঙ্ক হেক্সাসায়ানো ফেরেট 2। এখন চলে আসি, এটার নাম হচ্ছে জিঙ্ক ফেরোসায়ানাইট। ফের ও কেন নেওয়া হইলো, ফের ই কেন নেওয়া হইলো না? কারণ এখানে আয়রনের যোজনী হচ্ছে 2। যদি ফেরিস আয়নাইড হইতো তাহলে আয়রনের যোজনী হইতো 3। কথা বুঝবা, ফের ও এবং ফের ই এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? ফের ও এবং ফের ই, এই বুঝতে পারছো এটা মাইশা? তোমরা একাই ক্লাস করাবো। আচ্ছা, যদি ভাইয়াকে বলো যে ভাইয়া এটা ইউপ্যাক নাম, এটা ঠিক আছে, এটা কমন নেম, এটার ইউপ্যাক নাম হবে জিঙ্ক হেক্সাসায়ানো। হেক্সা মানে 6, হেক্সাসায়ানো ফেরেট 2, হেক্সাসায়ানো ফেরেট 2, জিঙ্ক হেক্সাসায়ানো ফেরেট 2। আমার কথা বুঝতে পারছো? কিভাবে? এগুলাকে বলা হয় ক্যাটায়নিক জটিল যৌগ। যদি ক্যাটায়নটা বাইরে থাকে, ক্যাটায়নটা যদি বাইরে থাকে এদেরকে বলা হয় ক্যাটায়নিক জটিল যৌগ। এই ক্যাটায়নিক জটিল যৌগগুলোর জন্য তোমার ক্যাটায়নের নামটা আগে আসবে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? সবার কথা মনে হয় ক্লিয়ার হয়েছে। এরপরে তুমি তৈরি করতে পারবা কপার 2+। আমি যেগুলো বলে দিচ্ছি এর বাইরে কোশ্চেন যাবে না ইনশাল্লাহ। দেখো কপার 2+, এগুলা আবার আমি লিখে দিব, এগুলো আমি তোমার ধীরে সুস্থে যেন বুঝতে পারো বা একটা ধরার যে প্রসেসটা সেটা বলে দিই। কপার 2+ যদি তুমি করো তাহলে এখান থেকে কপারের তোমার হচ্ছে কোন ধরনের পদক্ষেপ পড়বে, তাহলে দেখো Cu2 FeCN6,
দেখেন এগুলার একটা এটা সিকোয়েন্স আছে, আমি এই জন্য আপনাকে করাচ্ছি। আচ্ছা বলো তো মাইশা, এটার নাম বলো তো, এইটার নাম অনুসারে এটার নাম বলো, এইটার নাম অনুসারে এটার নাম বলো। এইটা দেখা যায়, ও আচ্ছা এইটা তো, এইটা হচ্ছে লালচে বাদামি অদক্ষেপ পড়বে, লালচে বাদামি, এই অদক্ষেপ গুলার নাম মনে রাখতে হবে। এটা হচ্ছে লালচে বাদামি অদক্ষেপ পড়বে, ঠিক আছে। আর এইটার অদক্ষেপ পড়বে হচ্ছে সাদা। ভালো করে মনে রাখবা, জিঙ্কের বেশিরভাগ সাদা অদক্ষেপ পড়ে, অদক্ষেপ গুলা পড়বেন ভালো মতো, অদক্ষেপ গুলা পড়বেন। তাহলে এখন বলেন তো কি বলেন, তাড়াতাড়ি বলেন। মাইশা বলো তো এটার নাম কি আপু, তাড়াতাড়ি বলো, এটা কিন্তু তোমার জানা উচিত, আগেরটা দেখে দেখে বলো। আগেরটা দেখে দেখে বলো। গুড। আচ্ছা টনা, সায়ানাইট, নাইট বললে ভুল হবে, সায়ানাইট হবে। হ্যালো, পড়াচ্ছি, পড়া ফোন দিচ্ছি, তাহলে ঘুমায় যাও। তাহলে কি তুমি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা ইউপ্যাক নামটা বলো তো মাইশা, ইউপ্যাক নামটা বলো তো এখানে। এটা হচ্ছে কপার ফেরোসায়ানাইট, ড হবে ড। হুম, এটা হচ্ছে কপার ফেরোসায়ানাইট। আপু এটা বলো তো ইউপ্যাক নামটা, এটা দেখে দেখে বলো। কপার হেক্সাসায়ানো ফেরেট টু। কপার হেক্সাসায়ানো ফেরেট টু। কথা কি বুঝতে পারছো? মাইশা বুঝতে পারছো? কপার হেক্সাসায়ানো ফেরেট টু। এরপরে চলে আসছো যে ভাই এরপরে কোনটা। ওকে গুড, এগুলা কিন্তু সব বুঝার জিনিস। কেউ যদি গাধার মতো মুখস্থ করতে যাও ধরা খাই যাবা, গাধার মতো মুখস্থ কইরো না কাইন্ডলি, নাহলে ধরা খাই যাবা। চলে আসো এফি টু প্লাস। তাহলে এফি টু প্লাস দিয়ে তুমি যদি এটা করবা, ঠিক আছে। এখন দেখো এফি টু প্লাস দিয়ে যখন করবা, খুবই ভালো মতো বুঝবা, তখন এই জায়গায় একটা হালকা নীল বর্ণের অদক্ষেপ আসবে এফি টু প্লাস দিয়ে। হুম, আচ্ছা এখন দেখেন এফি টু প্লাস দিয়ে আপনার এটা কি আসবে, এফি টু এফি সিএন সিক্স, এটা একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স আছে। দেখেন ফোরের সাথে এটা করতেছে, কিন্তু এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড বা হেক্সাসায়ানোফেরেট টু। পটাশিয়াম, এটাকে বলা হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড, ভালো করে বুঝবেন। তাহলে দেখেন এইটার নাম কি হবে, এইটার নাম কি হবে, ফেরাস। দেখেন এটার নাম হবে ফেরাস ফেরোসায়ানাইড, ফেরাস ফেরোসায়ানাইড। ঠান্ডা মাথায় বুঝেন, আস ফেরাস, কারণ এটা টু, ফেরাস, ঠিক আছে। ফেরাস, এই যে এই এর ইয়ে হচ্ছে দুই, অথবা এটার ইউপ্যাক নাম কি হবে বলেন তো মাইশা, বলো এটার ইউপ্যাক নামটা বলতে হবে, ইউপ্যাক নামটা বলবা।
ইউপ্যাক নাম বলো। ইউপ্যাক নামটা বলো। দেখো এইটা হবে হালকা নীল, এটার ইউপ্যাক নামটা বাড়ির কাছ থাকবে। এটা দেখে দেখবা ফেরাস আয়রন, এভাবে পড়বা আয়রন হেক্সাসায়ানো ফেরেট 2, আয়রন হেক্সাসায়ানো ফেরেট 2, এটা পড়বা। এরপরে চলে আসো, এটার নামটা লিখে আমাকে পাঠিয়ে দিবা সুন্দর করে, কনফার্ম হয়ে লিখে পাঠাবা। নামটা আমি অলরেডি বলে দিছি, আপনি আরেকটু কনফার্ম হয়ে লিখবেন, ঠিক আছে? চলে আসেন Fe3+। তাহলে এখানে কি হবে, Fe3+ যদি আপনি করেন এটা আসবে, এইটা কিন্তু এই যে এই আয়রনটা, এইটা আয়রনের যোজনী বের করবেন, কিন্তু এটা তো 2+ আসবে। এখন চলে আসেন Fe4 FeCN6, Fe4 FeCN6 এটা হচ্ছে ফেরি হেক্সাসায়ানো ফেরেট 2 বা ফেরি ফেরোসায়ানাইট, ফেরি ফেরোসায়ানাইট, ফেরি ফেরোসায়ানাইট। কথা বোঝা গেছে? তাহলে এইটার বর্ণ হবে হচ্ছে গাঢ় নীল। দেখেন বোঝা গেছে কিনা? হয় দে বাবা, তুমি করতে আসছো বাবা, তাহমি তাহনাফ করতে আসছো তুমি? তোমাদের কি ক্লাস ছিল, কি ডাইটটা নিয়ে আসবো? ভাইয়া একটু দেরি হয়ে গেছে। তামিল না, তোর বাড়ি কই? হ্যাঁ, বাড়ি তো মনে হচ্ছে উত্তরবঙ্গের লোক তুই। চিটাগাং? ও আচ্ছা আচ্ছা, সব চিটাগাং গেল। দেখো এই জায়গাগুলো একটু ভালো মতো পড়বা। এই জায়গাগুলোতে দেখা যায় যে দুইটা দুই রকমের আছে। তুমি যদি কবির স্যারের বইতে দেখো, এই জায়গার প্রবলেম আছে। এই জায়গায় কিন্তু উনি প্রোডাক্টটা হালকা নীল গাঢ় নীল, এখানে প্রোডাক্ট কিন্তু উনি এটা দেন নাই। আবারও বলি, প্রোডাক্ট উনি এটা এখানে দেন নাই, প্রোডাক্ট উনি এখানে অন্য অন্য রকম প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে? এখানে পটাশিয়াম সহ দিছে, এখানে আমরা পটাশিয়াম আয়নটা পরে বের করে দেই। কবির স্যার এখানে আলাদা করছে, ঠিক আছে? কবির স্যার এখানে আলাদা প্রোডাক্ট বের করছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় আমাদের হয়তোবা মতভেদ থাকতে পারে। এখন চলে আসেন আরেকটা প্রোডাক্ট দেখি। আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাকে, যেটা দিয়ে শুধুমাত্র দুইটা প্রোডাক্ট আপনি বের করতে পারবেন। আর দুইটা প্রোডাক্ট দেখাবো, হ্যাঁ, এরপরে শেষ করে দিব, আমার মোটামুটি আয়ন শনাক্তকরণ শেষ হয়ে যাবে। চলে আসেন K3
FeCN6। এটার নাম কি ভাইয়া? এটার নাম কি? পটাশিয়াম ফেরিসায়ানাইড। এটা কারণ আয়রন যোজনী 3। এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। ওটা ছিল ফেরিসায়ানাইড। অথবা এটা আপনি লিখতে পারেন পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 কি লিখতে পারবেন? আইইউপিএসি নাম পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 লিখেন। এটা লিখে নেন পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3। লিখেন, তাড়াতাড়ি লিখেন। লিখেন লিখেন পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3। এটা কমন নেম, এটা আইইউপিএসি নেম। এখান থেকে 2 ধরনের তুমি প্রোডাক্ট পাবা। এটা শুধুমাত্র তুমি করতে পারবা আয়রন 2+ এবং আয়রন 3+ এর জন্য। ঠান্ডা মাথায় বুঝবা, Fe2+, এটা Fe3+, এই দুইটার জন্য পারবা। আমার ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বারবার? ধুর, মশাও কামড়াচ্ছে। চলে আসেন, আয়রন 2+ এবং আয়রন 3+ এর জন্য শুধুমাত্র এটা আপনি বের করতে পারবেন। এখন চলে আসেন, এখানে দেখবেন যে ঠিক উল্টাটা হবে। এখানে দেখছেন 2+ এর হালকা নীল অদক্ষেপ পড়ছে, এই জায়গায় 2+ এর পড়বে গাঢ় নীল অদক্ষেপ। তার মানে Fe FeCN6 এই জায়গায় এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট স্পিসিস। এইটা হচ্ছে গাঢ় নীল অদক্ষেপ পড়বে, এটাকে কি পড়বে? গাঢ় নীল অদক্ষেপ পড়বে। এটার নাম কি বলতো? এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম ভালো করে বুঝো, পটাশিয়াম ফেরিসায়ানাইড। এটার আইইউপিএসি নাম কি? এটা কমন নেম। এটার আইইউপিএসি নাম কি? ইউপ্যাক নামটা কি? বল, কেউ একজন বল। এটার আইইউপিএসি নাম কি? আইইউপিএসি নাম কি বলো? এটার আইইউপিএসি নামটা বের করে রাখবা। ঠিক আছে, আইইউপিএসি নামটা এক্সট্রা। Fe3+ এর দিকে চলে আসি। Fe3+ এ ওই একই অদক্ষেপ পড়বে, FeCN6। এটা অ্যাকোয়াস সলিউশন থেকে।
একটাই অ্যাকোয়া সলিউশন থাকবে এই জায়গায়, একটু বোঝার চেষ্টা করবা। এই জায়গার একটাই অ্যাকোয়া সলিউশন আকারে থাকবে, মানে যতগুলা প্রোডাক্ট তুমি বের করলা হাইড্রক্সাইড থেকে শুরু করে সবগুলাই বেশিরভাগ দেখবা সলিড আকারে থাকে, কিছু কিছু শুধু অ্যাকোয়াস আকারে থাকে। কোনটা জলীয় দ্রবণ আকারে থাকে সেটা পড়বা ভালো মতো। এটা অ্যাকোয়াস আকারে থাকবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ফেরিক ফেরিসায়ানাইড। এটার নাম হচ্ছে ফেরিক ফেরিসায়ানাইড। এইটারও আইইউপিএসি নামটা এসডব্লিউ করবা। এইটা দেখা যায় হালকা নীল অধক্ষেপ পড়বে। কি পড়বে? হালকা নীল অধক্ষেপ পড়বে। সরি, এটা হালকা নীল না তো, এটা হালকা না, এটা বাদামি ধরনের অধক্ষেপ পড়ে যত সম্ভব। হ্যাঁ দাঁড়াও একটু বইটা দেখে নেই। হ্যাঁ এটা হচ্ছে বাদামি দ্রবণ তৈরি করে। হালকা নীল কেন করবে? এটা বাদামি বর্ণের দ্রবণ তৈরি করবে। কথা বুঝাইতে পারছি? কথা কি বোঝানো গিয়েছে? কথা বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে? ওকে ডান। তাহলে বাদামি এখানকার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা ভাইয়া? এখানকার মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে আপনার কালার গুলা, রিয়াকশন গুলা, কালার গুলা। মনে রাখার কিছু সহজ ট্রিক্স এর জন্য আমি এইভাবে পড়াচ্ছি। মনে রাখার কিছু সহজ ট্রিক্স এর জন্য আমি এইভাবে পড়াচ্ছি যে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কে 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 ফিরে এলো কপিলার জন্য, ওমা এটা তো দেখি তাহমি তাহনা ফিরে এসেছে, এই টাইপের জাস্ট মজা দেওয়ার জন্য। আর এই জিনিসগুলো হচ্ছে ট্রিক্স এর জন্য, যে সকল গুলার কপার বাদ দিয়ে সকল গুলার দেখবা হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ছে এবং বেশিরভাগ দেখবা সাদা অধক্ষেপ পড়ছে। আর তুমি বাদামি দেখো যে Fe3+ দেখবা, যদি অন্য কিছু দেয় Fe3+ দেখবা সবসময় বাদামি ধরনের অধক্ষেপ দেয়। সবুজ গাঢ় নীল এই টাইপের অধক্ষেপ দিবে Fe2+, সবুজ গাঢ় নীল এই টাইপের অধক্ষেপ দিবে Fe2+। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে আপনাকে, ঠিক আছে। এখন চলে আসে দুইটা এক্সেপশন। এক্সেপশন সব জায়গায় থাকবে, কেমিস্ট্রি ইজ ইকুয়াল টু এক্সেপশনস, তো এক্সেপশনই এক্সেপশনস। হ্যাঁ তো দেখা যায় ক্যালসিয়ামের একটা এক্সেপশন আছে। তো ক্যালসিয়াম ধাতুর এক্সেপশনটা হচ্ছে যে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে সে বিক্রিয়া করবে। ভালো করে বুঝবা, অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট NH4 2 তোমার এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের, ভালো করে বুঝবা, অক্সালিক অ্যাসিড আছে না, সেই অক্সালিক অ্যাসিডের লবণ একটা অ্যামোনিয়াম অক্সালেট। এটার নাম কি বলেন দেখি? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম অক্সালেট। এটা আমি পড়তেছি ক্যালসিয়াম ধাতুর, ক্যালসিয়াম ধাতু শনাক্তকরণ। এখন দেখেন অ্যামোনিয়াম অক্সালেট আপনি ইউজ করছেন, খুবই ভালো কথা। এই অ্যামোনিয়াম অক্সালেটের গাঠনিক সংকেতটা কি হবে দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন। অ্যামোনিয়াম দুইটা আছে, তার মানে অ্যামোনিয়াম দুইটা থাকবে এখানে, অ্যামোনিয়াম দুইটা থাকবে এবং এ করবে কি, এই যে এর সাথে অ্যাকোয়াস সলিউশনের সাথে এইভাবে যুক্ত থাকবে। এটা মাইনাস, এটা মাইনাস, এইভাবে। এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে। এখন বোঝার চেষ্টা করেন এই অ্যামোনিয়ামের জায়গায়, এই পোর্শনটুকু জায়গায়, এটা তো ক্যাটায়ন, ঠান্ডা মাথায় বুঝেন, আপনি কিন্তু ইজিলি লিখতে পারবেন এটা ক্যাটায়ন। এখন এই জায়গায় জাস্ট আমার ক্যালসিয়াম চলে আসবে, কিন্তু ক্যালসিয়ামের যোজনী কত? এই ক্যালসিয়ামের যোজনী কত? যোজনী হচ্ছে 2, -2 আবার ধরিস না। ক্যালসিয়ামের যোজনী কত? 2।
ক্যালসিয়ামের যোজনী 2, অক্সালেট আয়নেরও যোজনী 2। এই অক্সালেট আয়নের যোজনী, এর যোজনীয় হচ্ছে 2, বা আধান ধরতে পারিস, এটা হচ্ছে 2। ঠান্ডা মাথায় বুঝিস। তার মানে এইটা সাবস্টিটিউট হয়ে, এই অ্যামোনিয়াম অক্সালেট সাবস্টিটিউট হয়ে জাস্ট একটা ক্যালসিয়াম বসবে। তাহলে আমার প্রোডাক্টটা কি আসবে দেখ, প্রোডাক্টটা কি আসবে দেখ, ক্যালসিয়াম যদি হয় তাহলে আমার ক্যালসিয়াম অক্সালেট আসবে, এখানে জাস্ট ক্যালসিয়াম 2+ আসবে। এখানে তো একটা প্লাস ছিল, দুইটা মিলে 2 হইছে, ক্যালসিয়াম 2+, এবং এই জায়গায় তার মধ্যে একটা আয়নিক বন্ড থাকবে, O-। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করবি, হ্যাঁ এই জিনিসগুলো আসলেই মানে মুখস্থ করার না, একটু বোঝার চেষ্টা করবি। মাইনাস, তাহলে ক্যালসিয়ামটা এই দুইটার সাথে কি অ্যাটাচড, ক্যালসিয়ামটা দুইটার সাথে অ্যাটাচড, ঠিক আছে। কারণ এই ক্যালসিয়াম অক্সালেট, আবারও বলি, তোরা যদি মনে করিস যে ভাইয়া এটা কি সমযোজী যৌগ, না, এই ক্যালসিয়াম অক্সালেটটা হচ্ছে একটা আয়নিক যৌগ, এটা একটা আয়নিক যৌগ, এটা আয়ন আকারে থাকবে, এটা আয়নিক যৌগ। এটা একটা আয়নিক প্রোডাক্ট, কথা বুঝতে পারছিস। আয়নিক প্রোডাক্টের কারণে এটা আয়ন আকারে অবশ্যই লিখতে হবে, কারণ এটা অ্যাকোয়াস সলিউশন একটা, এটাও কিন্তু অ্যাকোয়াস সলিউশন আকারেই থাকবে। এটা পরে অবশ্য সলিডিফাই আকারে হবে, এটা সলিড, কিন্তু এটা কিন্তু এইভাবে আমার লিখতে হবে, ঠিক আছে। এটা সমযোজী যৌগ না, এটা একটা আয়নিক প্রোডাক্ট, এবং এইটার কালার হবে হচ্ছে সাদা হবে। এটা ভুলবি কোনোদিন, এটা ভুলবি কোনোদিন, তাড়াতাড়ি বল, এটা ভুলবি, এটা কোনোদিন ভুলবি? একটু বোঝার চেষ্টা কর, ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, শেষ করব, আর দুইটা আছে, তাড়াতাড়ি বল, শেষ করব, ক্যাটায়নিক স্পিসিস শেষ করব। তাহলে অ্যামোনিয়াম অক্সাইড কি বল? আচ্ছা, এটা গুহর বইয়ে ভুল দেয়া আছে এই সংকেতটা, হ্যাঁ এটা গুহর বইয়ে ভুল দেয়া আছে, এটা সমযোজী আকারে দেখাইছে, এটা কিন্তু সমযোজী হবে না। আবার বলি, বইয়ের ভুলে ছড়াছড়ি, কোন বইটা তুমি কারেক্ট করবা, কোনটা পড়বা, এটা হচ্ছে তোমাকে নিজেই জানতে হবে, ঠিক আছে। তুমি কোন বইটা পড়বা, কোন বইটা হচ্ছে ইয়ে করবা, সেটা হচ্ছে ভালো মতো পড়বা, ঠিক আছে। আচ্ছা, এই অ্যামোনিয়াম অক্সালেটের একটা ব্যবহার বলি আমি তোদের, এটা যদি আমি একটা ব্যবহার বলি, এটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে সাধারণত ব্যবহার করা হয়। দেখা যায় যে এটি রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দিবে না। এটা এটা একটা ভালো মতো ব্যবহার, ঠিক আছে। আচ্ছা চলে আসি, এটা গেল আমার ক্যালসিয়াম, ক্যালসিয়ামের এক্সট্রা একটা আছে সোডিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে সোডিয়াম, খুবই সহজ বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সোডিয়ামকে যখন তুই ইয়ে করবি পরীক্ষা করতে যাবি, তখন দেখা যায় যে সোডিয়ামটা আমার রিয়্যাক্ট করতেছে কার সাথে, সোডিয়ামটা আমার রিয়্যাক্ট করতেছে হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে। এ কি করবে, K2H2, এটা খুবই ভালো মতো পড়বা, Sb2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটা বারবার পরীক্ষায় আসে যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট সংকেত কি, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, অ্যান্টিমোনেট। তাহলে এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট বিক্রিয়া করে তৈরি হবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, Na2H2
Sb2 এটা হবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সঙ্গে, এটা এর সাথে রিয়াকশন করে এটা হবে। এই সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটে সোডিয়ামের বেশিরভাগ মনে রাখবা সাদা পদক্ষেপ করবে, দন্তার সাথে সোডিয়াম, দন্তার সাথে সাদা পদক্ষেপ করবে। এরপরে চলে আসি অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন এটাও তো একটা ক্যাটায়নিক ইয়ে। এই অ্যামোনিয়াম আয়ন দেখবা, অ্যামোনিয়াম আয়ন রিয়াকশন করতেছে, অ্যামোনিয়াম আয়ন রিয়াকশন করবে কার সাথে? নেসলার দ্রবণ। ভালো করে বুঝবা, অ্যামোনিয়াম আয়ন যোগ করতেছে কি কির সাথে? নেসলার দ্রবণ। এটা হচ্ছে নেসলার দ্রবণ, নেসলার দ্রবণ। নেসলার দ্রবণটা কি ভাইয়া? ক্ষারযুক্ত, লিখো ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। এটা আরে শিট, ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, অবশ্যই এটা তোমাকে ক্ষারযুক্ত বলতেই হবে, এটা ক্ষারযুক্ত না বললে এটা হবে না। এই এটা হচ্ছে নেসলার দ্রবণ, ক্ষারযুক্ত তোমাকে বলতেই হবে। নেসলার দ্রবণ যখন তুমি এটা করবা তখন সে প্রোডাক্ট হিসেবে বের করবে, খুবই ঠান্ডা লাগে আজকে রে, তো সে প্রোডাক্ট হিসেবে বের করবে হচ্ছে অ্যামিনো মার্কিউরিক, ঠিক আছে, বাদামি বর্ণের অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, NH2 Hg2I3, এইটার নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। এটা কিন্তু ওই হাজারি স্যারের বইয়ে নাই, এই থার্ড ব্র্যাকেটটা নাই, থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিবা, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অনেক বইয়ে অনেক ভুল, অনেক ভুল, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এবং এটার বর্ণ হবে বাদামি, এটার বর্ণ কি হবে? বাদামি। ভালো মতো পড়বেন নেসলার দ্রবণ কোনটা, অবশ্যই ক্ষারযুক্ত, সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আয়রনের যে যোজনীটা সেটা আমি আরেকটু বলবো, আয়রনের যে যোজনীটা সেটা আমি আরেকটু বলবো যে আয়রনের যোজনী কোনটা। তো আমি একটু যদি বলি যে আয়রনের আরো একটা প্রোডাক্ট আছে যেটা দিয়ে আপনি আয়রন শনাক্ত করতে পারবেন। আবারও বলি, আপনি আয়রন শনাক্ত করতে পারবেন, আরো একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে আপনি করতে পারবেন যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এই আয়রন আরো একটা দিয়ে করা যায়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আমি এখানেই লিখবো একটু, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োযুক্ত যখন থাকবে তখন দেখবেন সালফার থাকে, CNS, এই যে সালফার যুক্ত, এটা থায়ো বলা হয়, তখনই থায়ো ওয়ার্ডটা আছে যখন সালফার থাকবে। আচ্ছা, তখনই থায়ো ওয়ার্ডটা থাকবে যখন সালফার থাকবে, ঠিক আছে। এখন চলে আসি, তো অ্যামোনিয়াম থায়োসায়ানেট যে যৌগটা আছে সেটা যখন আমি ইয়ে করব, যখন আমি দেখবো যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট যৌগটা কিভাবে কি করতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে, তখন দেখে নেবেন যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট যৌগটা আপনি আয়রন 2+ এর সাথেও করতে পারবেন, আয়রন 3+ এর সাথেও করতে পারবেন। ওকে, আমি একটু বলে দিই আপনাদের, আয়রন 2+ এবং 3+ দুইটা দিয়ে করতে পারবেন। যদি আমি আয়রন 2+ এর সাথে করি তাহলে এখানে আমার প্রোডাক্ট আসবে হচ্ছে FeCNS2। এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা কি, এটার নাম কি হবে তাহলে? এটার নাম কি হবে বলেন? এটার নাম কি হবে? তাড়াতাড়ি বলো, শেষ করবো।
এটার নাম হবে ফেরাস থায়োসায়ানাইড। কি হবে বলতো? ফেরাস থায়োসায়ানাইড। এটার বর্ণ হবে হচ্ছে বর্ণহীন। এটা বর্ণ হবে কি? বর্ণহীন। ভালো করে বুঝবা, এটা হবে বর্ণহীন। এরপরের দিকে যদি চলে আসি, Fe3+ আসি, তাহলে এখানে হবে ফেরিক থায়োসায়ানাইড, FeCNS3। এটার নাম হচ্ছে ফেরিক থায়োসায়ানাইড। এটার বর্ণ হবে রক্তের মতো লাল। রক্ত লাল যদি তুমি দেখতে চাও তাহলে এটা নিতে হবে, ফেরিক থায়োসায়ানাইড। ঠিক আছে, মনে হয় বুঝাইতে পারছি। আপনারা এইটুকু ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন। আমি শেষ করব, আমাদের মোটামুটি এই অধ্যায় শেষ, 90% শেষ, 10% বাকি আছে। 10% আমরা ধীরে ধীরে শেষ করে ফেলবো। আপনাদের মোস্ট প্রবাবলি কালকে থেকে 5th চ্যাপ্টার শুরু হবে, আর এটা একটু পড়াবো, 5th চ্যাপ্টারটা পড়াবো। ঠিক আছে, কালকে থেকে 5th চ্যাপ্টারটা শুরু হবে না, কালকেও 2nd চ্যাপ্টারটা পড়বো। আমরা যে এখন মেইন ডেট গুলো আছে সেই মেইন ডেট গুলাতে আমরা পড়বো হচ্ছে 5th চ্যাপ্টার, আর অপশনাল ডেট গুলোতে পড়বো হচ্ছে 2nd চ্যাপ্টার। ওকে, মার্চ থেকে আপনাদের, মার্চের 1 তারিখ থেকে শুরু হবে কেমিস্ট্রি 2nd ফেজ। মার্চের 1 তারিখ থেকে শুরু হবে আপনাদের কেমিস্ট্রি 2nd ফেজ। বলেন কয় টাকা রাখবো? কেমিস্ট্রি 2nd ফেজে কয় টাকা চান বলেন, তাতে বলেন। বলেন আপনারা, বলেন, আমি শুনি। 2 জন আছেন, কিন্তু স্টুডেন্ট বেশি দিতে হবে, স্টুডেন্ট বেশি দিতে হবে। বলেন কেমিস্ট্রি 2nd ফেজ বলেন, আপনারা বলেন, আমি তো এটা সেভ করে রাখি। বলেন, আমি তো আপনাদের বড় ভাইয়ের মতো, আপনারা কথা বলেন না। আমার স্টুডেন্ট গুলা মজা করতে বললে, মানে তোমাদের যারা বড় ভাই আর কি, এদের মজা করতে বললে এরা নাচানাচি শুরু করে। তাই যেগুলা পড়াইলাম আজকে এখান থেকে 1 সেট কোশ্চেন পাওয়ার মতো আপনাকে পড়াই দিচ্ছি, 1 সেট কোশ্চেন পাওয়ার মতো। কালকে শুধুমাত্র আমরা অ্যানায়নটা পড়বো, অ্যানায়নটা পড়ার পর আমরা চলে যাব হচ্ছে আপনার কেলাসন পদ্ধতি বা কমন ল্যাবরেটরি ইফেক্ট, কোয়ালিটেটিভ বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে যাব। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটাতে আমরা দেখবো কি কি আছে, যে কঠিন পদার্থের বিশুদ্ধকরণের জন্য কোনটা, তরলের বিশুদ্ধকরণের জন্য কোনটা,